আমরা আজকে এই অধ্যায়ে অর্থাৎ সপ্তম অধ্যায় 20 শতকে ভারতে নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী, এই অধ্যায়ে দুটো অংশ আমাদের পড়ানো হয়ে গেছে আগে, ছাত্র এবং নারীদের আন্দোলনের ইতিহাস। আজকে আমরা 20 শতকে ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন সেটা আমরা পড়ব। এখন এই বিষয়ে পড়ার আগে একটু বলে রাখি যে 2020 মাধ্যমিক যেটা হয়ে গেল, তো এই অংশ থেকে একটা 8 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের গতবার এসে গেছে। সেটা কি না, সেটা হচ্ছে বাংলায় যে নমসূত্র আন্দোলন, সেই নমসূত্র জাগরণ, এটা 8 নম্বরের প্রশ্ন এসে গেছে। বাদবাকি অন্যান্য অংশগুলো থেকে প্রশ্ন আসেনি। তো প্রথম থেকে আমরা যে যে বিষয়গুলি আলোচনা করব বা যে যে বিষয়গুলি আমাদের সাধারণত প্রশ্ন থেকে থাকে সেগুলো আমি কয়েকটা এখানে লিখেছি। তার মধ্যে প্রথম দলিত কাদের বলা হয়, দলিত রাজনীতি ও আন্দোলনের চরিত্র, অর্থাৎ এটা যদি হয় তাহলে হয়তো 4 নম্বরের প্রশ্ন থাকবে। আর হরিজন আন্দোলন মহাত্মা গান্ধী, এটা 2 নম্বরে। ভাইকম সত্যাগ্রহ, এটাও 2 নম্বরের একটা প্রশ্ন। আর সত্য সদর সমাজ জ্যোতিরাও ফুলে, এটা 2 নম্বর। আমি এদেরগুলি জাস্ট একটু লিখেছি আমি, আর এর সম্পর্কে একটু একটু করে আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করার আগে 2-4টে কথা না বললে নয়, কারণ এই অধ্যায়ের আগের যে দুটো অংশ আমরা পড়িয়েছি সেই জায়গায় আমি বারবার বলেছি ভারতের গৌরবের কথা, ভারতবর্ষের মর্যাদার কথা, অহংকারের কথা। কিন্তু আজকে আমরা যে অংশ আলোচনা করতে যাচ্ছি এই অংশটা কিন্তু আমাদের ভারতবর্ষের গৌরবের বিষয় নয়, ভারতবর্ষের অমর্যাদা, অগৌরবের জায়গা। অর্থাৎ এটা একটা আমাদের ভারতবর্ষের সমাজে একটা নোংরা জায়গা, নোংরাজনক বিষয়। অর্থাৎ এই বিষয় নিয়ে যত আমরা ঘাটাঘাটি করবো ততই যেন আমাদের সে বলে না, নোংরা ঘাটলে গন্ধ বেরোয়, নর্দমা ঘাটলে গন্ধ বেরোয়। তো এই বিষয়টা আলোচনা করলে ঠিক সেই রকম, মানে যত ঘাটবো তত যেন গন্ধ বেরোয়। আর এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়তো সেটা আমাদের অনেকটা লজ্জা দেয়। তো যাই হোক, এই ভারতবর্ষে এখনও ভেদাভেদ রয়েছে, সেটা আমরা গ্রামের মানুষ আমরা এটা ভালো করে উপলব্ধি করতে পারি। শহরের দিকে হয়তো এতটা এখন আর নেই, কিন্তু আমাদের গ্রামের দিকে এখনও জাত পাতের এই বিষয়টা তীব্রভাবে কিন্তু সমাজে দেখা দেয়। সেটা আমরা রাস্তাঘাটে চলাফেরা করার কথার মাধ্যমেও কিন্তু আমরা এর ইঙ্গিত পেয়ে থাকি। তো যাই হোক, সেই বিষয়টা তো দীর্ঘদিনে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, ফলে সেইটা দূর করা অত সহজ জিনিস নয়, এত কঠিন তো সহজ জিনিস নয়, বা এত তাড়াতাড়িও এটাকে দূর করা যাবে না। তো আমরা ক্লাস 6, 5, 6, 7 যখন পড়ি, ক্লাস 6-এ যখন আমরা পড়ি তখন আমরা ওই আর্যদের কথা পড়েছিলাম, বৈদিক যুগের কথা পড়েছিলাম। তো সেই বৈদিক যুগে কর্ম এবং গুণ এই উপরে ভিত্তি করে আমরা ওখানে 4টে বর্ণের কথা উল্লেখ করেছিলাম। সেটা আমরা জানি, চতুর্বর্ণ প্রথা আমরা হিসাবে আমরা পড়েছিলাম। তো সেই জায়গা থেকে এরকম একটা ভেদাভেদ, এবং তার মধ্যে 4টে বর্ণের মধ্যে সব থেকে নিম্ন শ্রেণী যেটা ছিল শূদ্র। এবার শূদ্র কাদের বলা হতো, অর্থাৎ যারা 3 জনকে সেবা করতো, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এদেরকে যারা সেবা করত তারা শূদ্র। তাহলে দলিত কাদের বলা হয়? তাহলে দলিত এখানে বলা হচ্ছে যেটা, যে এই শূদ্র বাদবাকি আরও কিছু শ্রেণীর মানুষ ছিল
যারা শূদ্রদের থেকেও নিচু স্তরে, নিম্ন স্তরে, সাধারণত তাদেরকে দলিত বলা হতো। কিন্তু এখন দলিত কাদের বলা হচ্ছে? শূদ্র সঠিকভাবে কারা, কোন কোন জাতি গোষ্ঠীর মানুষ শূদ্র, সেটাও কিন্তু ইতিহাস অতটা পরিষ্কার নয়। শুধু একটাই শব্দ আলোচনা করা হয় যে এই বৈশ্য এবং ক্ষত্রিয় ব্রাহ্মণদের যারা সেবা করে এরা হচ্ছে শূদ্র। কিন্তু কারা সে শূদ্র এটা কিন্তু খুব এটা পরিষ্কার নয়। তবে শূদ্র শ্রেণী বাদেও আমি যেটা একটু আগে বললাম যে অশূদ্র, তা শূদ্রদের থেকেও নিম্ন স্তরে যারা রয়েছে সমাজে বা ছিল, তাদেরকে পঞ্চম জাতি হিসাবে ধরা হতো এবং প্রকৃত অর্থে তারাই দলিত হিসাবে পরিগণিত। কিন্তু সেই ইতিহাসের ধারাবাহিক পরিবর্তনের ফলে এই জাত পাত ইত্যাদি বিষয়টা অনেক কিছু পরিবর্তিত হয়, অনেক শব্দের আনাগোনা ঘটতে থাকে এবং আধুনিক কালে দেখা গেল যে দলিত বলতে তাদেরকেই বোঝানো হচ্ছে যারা সংরক্ষণের আওতায় আছে, সরকারি সংরক্ষণের আওতায় আছে, অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পায়। আমরা এখন সাধারণত তাদেরকে দলিত বলে মনে করি, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। বিষয়টার মধ্যে অনেক জটিলতা আছে, সেসব দিকে আমরা যাব না। আমাদের যাওয়ার বিষয়বস্তু এখানে নয়। যেটা একটু আগে বললাম যে যত ঘাটাঘাটি করা হবে তত এখান থেকে দুর্গন্ধ ছড়াবে, আর সেটা আমাদের লজ্জা পেতে হবে নিজেদেরকে। তো যাই হোক, তো দলিত কাদের বলা হয় এ নিয়ে তো সংজ্ঞা একটা দিতেই হয়, আর কাদের বলা হয় সেটা নিয়ে তো বিভিন্ন পণ্ডিত ঐতিহাসিকদের মধ্যে তো একটা পার্থক্য, মত পার্থক্য থাকবেই। এটা খুব স্বাভাবিক। একজন একরকম সংজ্ঞা দেবে, আর একজন বলবে না ঠিক নয়, ওইরকম সংজ্ঞা বিভিন্ন রকম আছে। তো আমরা বিষয়টাকে ঠিক রেখে সংজ্ঞার বিভিন্ন রকম ভাষা হতে পারে, কারণ এটা তো আমাদের সেই ফিজিক্স বা কেমিস্ট্রির মতো নয় যে একটা সূত্র একদম হুবহু যেমন আছে তেমনটা লিখতে হবে, তেমনটা আমাদের বিষয়টাকে ঠিক রাখতে হবে, ভাষা পরিবর্তন হবে। তো মোটামুটিভাবে এইটুকু বলা যেতে পারে যে এই শ্রেণীর মানুষরা নিঃস্ব। এক কথায় আমরা বলতে পারি যে নিঃস্ব মানে তাদের হয়তো ঘর বাড়ি জমি জায়গা কিছুই নেই, এরকম শ্রেণীর মানুষ। এখন দলিত এই শব্দটা কেউ কেউ বলছে হিন্দি শব্দ থেকে এসেছে, কেউ বলছে মারাঠা সাহিত্য থেকে এসেছে, আবার কেউ বলছে মারাঠা সাহিত্যে দলন থেকে দলিত। দলন মানে যারা মানে পৃষ্ঠ, যারা পদপিষ্ট হয়, দলিত অর্থাৎ পদদলিত হয়, পদপিষ্ট হয়। তো দলন শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠ। পৃষ্ঠ মানে পিঠ নয়, পৃষ্ঠ মানে যেটা পায়ের তলায় থাকে। তো সেই জায়গা থেকেই নাকি শব্দের উৎপত্তি এবং তারপরে বহুল তার ব্যবহার। তো এটা বলা যেতে পারে যে নিঃস্ব বর্গের মানুষ, যারা নিঃস্ব এই বর্গের মানুষ, তারা বলপূর্বক মানে সমাজে এক শ্রেণীর মানুষ তাদের উপরে বল প্রয়োগ করত, বলপূর্বক তাদেরকে অবদমন করে রাখত। অর্থাৎ বলপূর্বক অবদমনের ফলে মানবিক অধিকার মানে একটা মানুষের যা জন্মের পর প্রত্যেক মানুষের প্রকৃতির কাছে তার একটা অধিকার থাকে, কারণ এই বিশ্ব প্রকৃতি সে জন্মগ্রহণ করেছে, যে এই পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে মানব অধিকার। তো এই যে বলপূর্বক অবদমনের ফলে তার যে মানবিক অধিকারগুলি, সেই অধিকারগুলি থেকে সে বঞ্চিত হয়, বা যারা বঞ্চিত হয় তারাই সাধারণত দলিত নামে পরিচিত। অর্থাৎ যে নিঃস্ব বর্গের মানুষ যারা বলপূর্বক
অবদমনের ফলে তাদের যে বেঁচে থাকার মানবিক অধিকার, সেই অধিকার থেকে যখন বঞ্চিত হয় তাদেরকে আমরা সাধারণত দলিত বলতে পারি। আবার 1909 সালে যে আমাদের দেখবে ক্লাস 8-এর আমাদের ইতিহাস বইতেও আছে শেষের দিকে যে দলিত শব্দটা উল্লেখ আছে, তার সংজ্ঞা টঙ্গা নিয়েও আছে। তো সেখানে দেখা গেল কি যে না, পশ্চাৎপদ শ্রেণী যারা পিছিয়ে পড়েছে, পশ্চাৎপদ কোন কোন বিষয়ে তারা পিছিয়ে পড়েছে, তাদের হয়তো শিক্ষা দীক্ষা সেরকম নেই, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া, সরকারি চাকরি বাকরি তাদের মধ্যে থেকে তেমন কেউ নেই, অর্থাৎ এই সমস্ত দিক থেকে তারা পিছিয়ে পড়ে। অর্থাৎ পশ্চাৎপদ এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী, দারিদ্র সীমার নিচে বসবাসকারী যে বৃহৎ জনগোষ্ঠী আমাদের রয়েছে, আমরা তাদেরকে এই প্রান্তিক বা দলিত গোষ্ঠীর মানুষ বলে মনে করতে পারি। তো এই সংখ্যার মানুষ ভারতবর্ষে কিন্তু প্রচুর আছে। আমাদের পাঠ্য বইটা দেখলে আমরা দেখতে পাবো যে 1872 সালে ঔপনিবেশিক শাসনকালে একটা আদমশুমারি লোক গণনা হয়, এবং সেই জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় 13% মানুষ, 13% মানুষ তারা এরকম বিভিন্ন নিম্ন সম্প্রদায় ছিল। ফলে এদের যেভাবে তাদের যে মানবিক অধিকারগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হচ্ছে, এই বঞ্চিত হতে হতে সে বঞ্চনার শিকার হয়ে সে বঞ্চিত মানুষের মধ্য থেকেও একটু জাগরিত হওয়া বা সচেতন হওয়া, জেগে ওঠা, সেটা যেমন লক্ষ্য করা গেল। আবার পাশাপাশি সমাজে উচ্চবিত্ত মানুষ কয়েকজন, তারাও এই সমস্ত মানুষের অধিকার দেওয়ার জন্য তারাও কিন্তু আন্দোলন করতে শুরু করে। অর্থাৎ যারা বঞ্চিত হচ্ছে তাদের মধ্যেও একটা জেগে ওঠার মানসিকতা তৈরি হলো। আবার উচ্চবর্গের মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ তারা এই সমস্ত বঞ্চিত মানুষের অধিকার দেওয়ার জন্য তারাও কিন্তু সমাজে আন্দোলন বা প্রতিবাদ শুরু করেছে। তো এইরকমভাবে আমরা পরবর্তী যে অংশটা, যে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের চরিত্র, সারা ভারতবর্ষে এই যে প্রান্তিক জনগোষ্ঠী, যে শ্রেণীর মানুষ এই 20 শতকে বা 19 শতকে তারা অনেকটা সচেতন বা অনেক কিছু দাবি দেওয়া তারা করতে শুরু করেছে, পাশাপাশি অন্যান্য শ্রেণীর মানুষও তাদের এই দাবিগুলিকে সমর্থন করতে শুরু করেছে। তো সারা ভারতবর্ষে কীরকমভাবে এই দলিত জাগরণ শুরু হয়েছিল বা দলিত আন্দোলন শুরু হয়েছিল, সেইটা আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। তো সেই আলোচনাটা আমরা যদি স্থান ভিত্তিক করি, মানে এলাকা ভিত্তিক ভাবি, তাহলে আলোচনাটা করা সুবিধা। এক একটা জায়গা যদি আমি প্রথমেই ধরে নিই মহারাষ্ট্র, যদি মহারাষ্ট্রে আমরা প্রথম ধরি যে সেখানে এই আন্দোলনে কাকে কাকে আমরা পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম, সেটা যদি মহারাষ্ট্র নিয়ে যদি আমরা প্রথম ভাবি, তা আমরা মহারাষ্ট্র আন্দোলনে যাওয়া মানেই যার নাম সবার আগে বলতে হয় তিনি হলেন জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে 1827 থেকে 90 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন, এবং তিনি এই দলিতদের জাগরণের জন্য
সত্যশোধক সমাজ, যেটা আমি লিখেছি এখানে নিচে লিখেছি, সত্যশোধক সমাজ 1876 সালে তিনি গঠন করেছিলেন। এবং এই সমাজের মাধ্যমে যতটা করে সরকারকে আমাদের আলাদা করতে হয়, তো এখানে সেরকম নেই। যে তিনি প্রথম মহিলা স্কুল কলেজ তৈরি করেছিলেন, তিনি প্রথম এই দলিত শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেছিলেন এই সত্যশোধক সমাজ গঠনের মাধ্যমে। এছাড়া মহারাষ্ট্রে যার কথা না বললে নয়, তিনি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। অর্থাৎ দলিত আন্দোলনের পুরো ভাগেই যিনি শেষ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিলেন এবং সংবিধানে দলিতদের একটা সম্মানজনক জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন বা সংবিধান স্থান দিয়েছিলেন এবং দলিতদের উন্নয়নে তার বিরাট অবদান রয়েছে। তো ওইটা আম্বেদকরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আলাদাই, যখন আম্বেদকর বিষয়টা আলোচনা করব। তো জ্যোতিরাও ফুলে আমি বলেছিলাম যে এটা মহারাষ্ট্রে নাসিকে আন্দোলন হয়েছিল, নাগপুরে আন্দোলন হয়েছিল এবং আম্বেদকর সেই মাহার সম্প্রদায়ের মানুষ এবং তাকে নিয়ে অনেক সিনেমা আছে, অনেক লেখালেখি আছে এবং ওনার যে জীবনীকাল ধনঞ্জয় কিয়ের, তিনি তো মহারাষ্ট্রের এই দলিত আন্দোলনের পিতা বলে তাকে উল্লেখ করেছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই দলিত গোষ্ঠীদের সংঘবদ্ধ করা এবং তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে সচেতন করে তোলা এবং রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তাদেরকে সংঘবদ্ধ করা। তো দেখা যাবে যে তিনি প্রথম যেটা করেছিলেন যে 24 খ্রিস্টাব্দে বহিষ্কৃত হিতকরণী সভা 1924, সর্বভারতীয় নিপীড়িত শ্রেণী কংগ্রেস তিনি তৈরি করেছিলেন 1930 সালে এবং বিভিন্ন দলিত সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন রকম, মানে আমি বলেছিলাম আগেই যে ভারতবর্ষের এই সামাজিক যে বিষয়টা রয়েছে একটা ব্যাপক বিস্তৃতি, বিভিন্ন জাতপাতের মানুষ ভারতে বাস করে। তো যাই হোক, দলিত সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের রয়েছে, সকলকে নিয়ে তিনি শিডিউল্ড কাস্ট ফেডারেশন গঠন করেছিলেন 1942 সালে। এছাড়া উনি যে রাজনৈতিকভাবেও তার অনুগামীদেরকে হাজার অনুগামীদেরকে তিনি সংঘবদ্ধ করতে পেরেছিলেন তার কতগুলি প্রমাণ আছে। তার অনুগামীরা মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যে মনুস্মৃতি তোমরা জানো যে আমাদের মানে সমাজ পরিচালনার অনেক নিয়ম নীতিরীতি মনুস্মৃতিতে রয়েছে, সেই অনুযায়ী সমাজ চলত। তো সেই মনুস্মৃতি পুড়িয়ে ফেলা, জোর করে মন্দিরে প্রবেশ করা, জোর করে কোনো পুকুরে জল খাওয়া ইত্যাদি, যেগুলো দলিত শ্রেণীর মানুষ পেত না, সেসবগুলো করার চেষ্টা করেছে। এরকম অনেক উদাহরণ আছে। নাগপুরে যেমন একটা ঘটনা আছে, নাসিকের একটা ঘটনা আছে। নাসিকে কালারাম বলে একটা মন্দির আছে, সেই মন্দিরে প্রবেশ করা নিয়ে তিনি প্রত্যক্ষভাবে সেখানে আন্দোলন শুরু করেছিলেন এবং পরবর্তীকালে একটা ঘটনাও এরকম রয়েছে যে মাদ্রাজে
কাঞ্চি মাদ্রাজে বললাম কাঞ্চি শঙ্করাচার্য একজন, ওনার সঙ্গে আম্বেদকর একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী মন্দিরে প্রবেশ করা, রথের দড়ি টানা, বিভিন্ন অধিকার শঙ্করাচার্য কিন্তু দিয়েছিলেন। কিন্তু দিলে কি হবে, উচ্চকরণ মানুষের বিরোধিতায় সেটা কিন্তু আর বাস্তবে রূপ পায়নি। তার ফলে কি হলো, 1956 সালে গিয়ে এই শঙ্করাচার্য হিন্দু ধর্ম ত্যাগ করলেন। হিন্দু ধর্ম ত্যাগ করে কয়েক হাজার অনুগামীদের নিয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে গেল। হিন্দু ধর্মের কীরকম তখন উচ্চবর্ণের মানুষের এক কথায় বলা যায় যে মানে দাদাগিরি, যে সমাজের সমতা, এই বিষয়টা তখনও আসেনি। তো যাই হোক, এটা একটা বিষয় বললাম। এছাড়া আমরা কেরলেও কিন্তু এই দলিত জাগরণ আমরা লক্ষ্য করেছিলাম কেরলে, এবং সেখানে যিনি ছিলেন তিনি হলেন, আমি এখানে একটু লিখেও দিয়েছি, এখানে ভাইকাম সত্যাগ্রহ শব্দটা লিখেছি আমি। এবং এই আন্দোলন বা সত্যাগ্রহের যিনি পুরোধা তিনি হলেন নারায়ণ গুরু। তিনি এভস একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষদের নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করা, জোর করে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছে। যে এখানে মন্দিরে ওঠা, পুরোহিতদের কাছে যাওয়া, বা বিভিন্ন যে সমস্ত, আমি আগে একটা কথাই বলে দিয়েছি যে মানবিক অধিকার, সেসব মানবিক অধিকার পেত না, মানুষ হিসাবে যে সম্মান পাওয়া সেটা পেত না। তো সেইগুলো আদায় করার চেষ্টা করেছিলেন। ওনার এই যে আন্দোলন, সেটাকে আমরা বলি ভাইকম সত্যাগ্রহ। তো এই ভাইকম সত্যাগ্রহ প্রশ্ন কিন্তু রেস্টুরেন্টে প্রচুর দেখতে পাবে, অনেক জায়গায় এটা দেখতে পাবে ভাইকম সত্যাগ্রহ। এটা একটু মনে রাখবে, 2-3 লাইন। আর এছাড়া কেরলে আরও দু একজন লোক, ক্লাপ্পান বলে একজন আছে, হ্যাঁ, ক্লাপ্পান আর গোপালন প্রমুখ, এনারাও কিন্তু এই দলিত জাগরণ মঞ্চে উপস্থিত ছিলেন এবং বিভিন্নভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং এই দলিত শ্রেণীর মানুষের এদের উচ্চ শিক্ষা দেওয়া বা শিক্ষিত করে তোলা, সরকারি চাকুরিতে সুযোগ সুবিধা করে দেওয়া এবং সামাজিক মর্যাদা প্রদান করা, রাজনৈতিক যে বিভিন্ন অধিকার, সে সমস্ত অধিকার প্রদান করা, এই বিভিন্ন বিষয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং কেরলে এটা শুরু হয়েছিল। এই টোটাল বিষয়টা তোমরা ভাইকম সত্যাগ্রহতে লিখতে পারো। এরপরে আমরা যদি পাঞ্জাব যাই, পাঞ্জাবে একটা সংগঠন সেখানে আছে, যে আকালি দল বলে একটা সংগঠন সেখানে আছে, শিখ সম্প্রদায়ের মানুষ। সেখানে এই দলিতদের অধিকার দেওয়ার জন্য এই আকালি আন্দোলন শুরু হয়েছিল, সেখানে নানখানা আন্দোলন শুরু হয়েছিল। এই যে 1-2 লাইন, একটা অঞ্চল নাম দেওয়া হলো আর সেই জায়গা সম্পর্কে 2-4 লাইন লেখা হলো, তাহলে সারা ভারতবর্ষের দলিত আন্দোলনের যে চরিত্রটা, সেইটা আমার বোধ হয় ভালো আলোচনা করা যাবে এবং বোঝার পর সুবিধা হবে। প্রথমে মহারাষ্ট্র বললাম, মহারাষ্ট্র পরে কেরল বললাম, কেরল, তারপর পাঞ্জাব বললাম, 2 লাইন 3 লাইন করে বলা হচ্ছে। তো সেখানে আকালি আন্দোলন এবং নানখানা আন্দোলন, এবং এই আন্দোলনে শিখ সম্প্রদায়ের মানুষ, তারা দলিত শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা দেওয়া হোক, মানুষ হিসেবে তাদের সম্মান যোগ্যতা দেওয়া হোক বা মর্যাদা দেওয়া হোক, এটা নিয়ে সচেতন সেখানে আন্দোলন শুরু হয়েছে। এরপরে যেমন ধরো আর একটা বলতে পারি আমরা অহিংস অসহযোগ আন্দোলন, এটা ভারতবর্ষের জাতীয় আন্দোলন। আমি একটা পয়েন্ট বললাম,
অহিংস অসহযোগ আন্দোলন। এই সময়ের প্রেক্ষাপট, ওই সময়ের দলিতদের নিয়ে কি ভাবনা চিন্তা শুরু হয়েছে। তো এই অসহযোগ আন্দোলন শুরু হওয়ার আগে 1918 সালে সর্বভারতীয় দলিত সম্মেলন, অর্থাৎ দলিতদের সংগঠিত হওয়া অনেক আগে থেকে শুরু হয়েছে এবং সেই সংখ্যাটা কম নয়। ফলে জাতীয় রাজনীতিতে বা জাতীয় কার্যক্ষেত্রে এই দলিত সম্প্রদায়ের মানুষ কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তো যখন 1918 সালে সর্বভারতীয় সম্মেলন হলো, সেই জায়গাতে কিন্তু মহাত্মা গান্ধীও ছিলেন। ফলে তারপরে যে দলিতদের যদি জাতীয় কার্যক্রমে যদি না আনা যায়, তাহলে জাতীয় কার্যক্রম বা আন্দোলনের একটা বিরাট বড় ফাঁক রয়ে যায়। এটা কিন্তু মহাত্মা গান্ধী উপলব্ধি করতে পেরেছিলেন। তৎকালীন অন্যান্য কংগ্রেস নেতারা কেউ উপলব্ধি করতে পারেন, বরং কংগ্রেস নেতা যারা ছিলেন তারা একটাই ভাবত যে দলিতই থাক। কিন্তু মহাত্মা গান্ধী অনুভব করেছিলেন, এই জন্য অসহযোগ আন্দোলন কাল পর্বে এবং অসহযোগ আন্দোলনে আমি যখন পড়ি তখন বলাই হয়েছিল, একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে অস্পৃশ্যতা দূর করতে হবে, অস্পৃশ্যতা বর্জন, এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ জাতীয় আন্দোলনের একটা প্রধান কর্মসূচি গ্রহণ করা হয়েছে অস্পৃশ্যতা বর্জন করা। তাহলে এই জায়গায় ভাববার বিষয় আছে, তাহলে দলিত জাগরণটা সারা ভারতবর্ষে কীভাবে শুরু হয়েছে, যে শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি অসহযোগ আর জাতীয় আন্দোলন, সেই আন্দোলনে তার প্রধান কর্মসূচি ছিল অস্পৃশ্যতা বর্জন করা। কারণ অস্পৃশ্য থাকলে তাহলে তার এই যে অহিংস পথে যে আন্দোলন, সেখানে লোক সংখ্যা কম হবে। এখনও দেখো তাকালে তাই হয়। একটু চোখ কান খোলা রাখলে দেখতে পাবে যে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত সমাবেশগুলি হয়, কারা যায়? এই অস্পৃশ্য শ্রেণীর মানুষ যায়, আর তাদেরকে নিয়েই রাজনীতি। তারাই দেখবে যে রাস্তায় রোদে হেঁটে বেড়াচ্ছে, তারাই দেখবে মাথা ফেটে বেঁধে কলকাতায় ছুটছে। অর্থাৎ একই ব্যাপার। মহাত্মা গান্ধীকে তখনই বুঝতে পেরেছিলেন যে এই সম্প্রদায়ের মানুষকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমার এই জাতীয়তাবাদী আন্দোলনে চলা এটা ব্যর্থ হয়। তাই অসহযোগ আন্দোলনে তিনি স্ট্রিক্টলি বলেছিলেন যে আমাদের অস্পৃশ্যতা বর্জন করতে হবে। তাই কংগ্রেসের অনেক নেতার অমত থাকলেও যেহেতু মহাত্মা গান্ধী বলছেন, অতএব মেনে নিতে হয়েছে। এটা অসহযোগ আন্দোলন কাল পর্বে আমাদের দলিত জাগরণ। এরপরে আমরা এখানে একটা কথা বলে রাখি যে মহাত্মা গান্ধী আর বারবার আলোচনা দরকার নেই, যে মহাত্মা গান্ধী যখন আইন অমান্য আন্দোলনের আগে, তো ইতিমধ্যে তো আম্বেদকরের উত্থান মানে একটা দানবের মতো আকার ধারণ করেছে। লন্ডনে গোল্ডওয়েল বৈঠক হয়, আম্বেদকর আলাদাভাবে আমন্ত্রিত হন। ফলে আম্বেদকরের তখন সারা ভারতবর্ষে একটা কি বলবো, মহাত্মা গান্ধীর সমকক্ষ জনপ্রিয় একজন ব্যক্তি। সুতরাং তো এই আম্বেদকরকে সন্তুষ্ট করা বা দলিতদেরকে সন্তুষ্ট করার জন্য তিনি দলিত শব্দটা ব্যবহার করতেন না, মানে গান্ধীজি দলিত শব্দটা ব্যবহার করতেন না। তিনি এই দলিত সম্প্রদায়ের মানুষকে হরিজন বলতেন। আর এই হরিজনদের মুক্তির জন্য, হরিজনদের বিভিন্ন অধিকার দেওয়ার জন্য তিনি আন্দোলন করেছিলেন। আর সেই আন্দোলনটাকে বলা হয় হরিজন আন্দোলন। অর্থাৎ এই শ্রেণীর মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, এই মত তিনি প্রকাশ করতেন বিভিন্ন জায়গায়। এমনকি ইংরেজদের দরবারেও তিনি এই কথাগুলো বলতেন, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনেও বলতেন, বিভিন্ন রাজনৈতিক যে জাতীয়তাবাদী আন্দোলন হতো সেখানেও তার প্রধান এটা একটা কর্মসূচি থাকতো। তো এই যে দলিতদের পাশে দাঁড়ানো, এইটা উনি বলছেন হরিজন আন্দোলন। এই হরিজন শব্দটা লিখেছি, হরিজন শব্দটা আমি লিখেছি এখানে। তো হরিজন আন্দোলন এটা আবার 2 নম্বর প্রশ্ন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা পাবে। তো এবার অসহযোগ আন্দোলন একটা পর্বের যে মহাত্মা গান্ধীর যে ভূমিকা সেটা যৎসামান্য বলা হলো, যদিও পুনা চুক্তি এগুলো আগে আলোচনা করা হয়েছে। মহারাষ্ট্রও বললাম,
কেরলে বললাম, পাঞ্জাবে বললাম। এরপর আমরা তামিলনাড়ুতে একজন ব্যক্তি এখানে রামস্বামী নাইকার তামিলনাড়ু বললাম, তামিলনাড়ুর পয়েন্টটা দেওয়া হলো, দিয়ে এক লাইন। রামস্বামী নাইকার তিনি কংগ্রেসের নেতা ছিলেন, কংগ্রেসে যুক্ত ছিলেন, কিন্তু দলিতদের প্রতি কংগ্রেসের যা মনোভাব দেখে তিনি প্রচণ্ড অসন্তুষ্ট হন এবং ক্ষুব্ধ হন এবং তিনি কংগ্রেস ত্যাগ করলেন। কংগ্রেস ত্যাগ করে তিনি কী করলেন? আত্মসম্মান আন্দোলন শুরু করলেন 1925 খ্রিস্টাব্দে। আত্মসম্মান আন্দোলন মানে কথাটার মধ্যেই বুঝতে পারছে আত্মসম্মান কার দরকার? যারা আত্মসম্মান পায় না, যারা পদদলিত, পদভ্রষ্ট অবস্থায় রয়েছে, সেই সমস্ত মানুষের জন্য আত্মসম্মান আন্দোলন তিনি শুরু করেছিলেন। তো এটা তামিলনাড়ু গেল। এরপরে আমরা কোথায় আসতে পারি? বাংলা বলতে পারি। বাংলায় যে শূদ্র জাগরণ শুরু হয়েছিল বাংলাতে, যেটা আমি প্রথমে বলেছি যে বাংলায় যে নবসূত্র জাগরণ, সেটা পরীক্ষায় আমাদের 8 নম্বর গতবার এসে গেছে। তো এখান থেকে আমরা মানে 2 নম্বরের জন্য বা 4 নম্বর বা 8 নম্বরের জন্য আমরা প্রশ্ন এখান থেকে পড়বো না। আমরা এখানে শুধু একটু জানার জন্য করব যে এই বাংলায় যে নবসূত্র জাগরণ, হরিচাঁদ ঠাকুরের উত্থান, সেটা আমরা বর্তমানেও সেটা অনেকটা দেখতে পাই। তোমরাও টিভির পর্দাতে দেখতে পাবে যে সম্ভবত ফাল্গুন মাসে বা চৈত্র মানে চড়কের আগে যে বনগাঁ ঠাকুরনগর বলে জায়গা আছে, হ্যাঁ, এখানে এনাদের মানে এই মথুয়া সম্প্রদায়ের প্রধান পীঠস্থান। তো যাই হোক, বাংলাদেশে এর মতের উদ্ভব পরবর্তীকালে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে এবং ওখানে। তো যাই হোক, নবসূত্র জাগরণ যেটা, এই জাগরণের আমাদের 20 শতকে যার কথা আমরা পড়ি, তিনি হলেন প্রমথা রঞ্জন ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মণ্ডল, এছাড়া আরও অনেকেই যুক্ত ছিলেন এই শূদ্র জাগরণের জন্য। এটা আমাদের পরে একটা অংশ পড়তে হবে, আমি অল্প একদিন হয়তো এটা আলোচনা করে দেবো যে শূদ্র জাগরণ পূর্বাঙ্গে কী আকার ধারণ করেছে এবং কতটা তাদের উন্নতি হয়েছে, সেটা বিভিন্ন জায়গা যদি তোমরা ঘোরো, বিভিন্ন কর্মসূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই নবসূত্র এবং শূদ্র জাগরণের ফলে শূদ্র শ্রেণীর যে কতটা উন্নতি হয়েছে। কলকাতায় গেলে তোমরা অনেকেই দেখতে পাবে। যাই হোক, বাংলায় শূদ্র জাগরণ আন্দোলন হয়েছিল এবং সেখানে এই শূদ্ররা যে কোনো অনুষ্ঠান যা করবে পুরোহিত বাদে, বিবাহ অনুষ্ঠানে পুরোহিত দেবে না, কোনো পূজা অর্চনে পুরোহিত দেবে না, তা পুরোহিত বয়কট। এবং এই শূদ্ররা নিজেদের পৈতে ধারণ করতো নিজেদের, এবং নিজেরাই সেটা পূজা অর্চনা করতো, বিবাহ অনুষ্ঠান করতো। সম্পূর্ণ ব্রাহ্মণ শ্রেণীর বয়কট, মানে পুরোহিত শ্রেণীর বয়কট, উচ্চমানের মানুষকে বয়কট করা হয়। আর কি, শিক্ষার উপরে জোর দেওয়া হয়। এই দলিত শ্রেণীর মানুষ তার কী করতো? ঘরের মহিলারাও মাঠে কাজে যেত। কি বলা হলো না, ওটা বন্ধ করতে হবে। উচ্চ বর্ণের মানুষ, সেই পরিবারের মহিলারা মাঠে কাজে যায় না, অতএব শূদ্র শ্রেণীর মানুষ, সেই ঘরের মহিলারা মাঠে কাজে যাবে না, তারা ঘরে থাকবে, সন্তান বাচ্চা অর্থাৎ তার সন্তানকে সে প্রতিপালন করবে, তাকে শিক্ষা দেবে ইত্যাদি। এবং আমরা যখন পূর্ব দেখব যে হাতে কাম মুখে না শব্দটা বলা হয়, বলতে পুরুষ মানুষ সে কাজ করবে, পরিশ্রম করবে, কিন্তু মুখে তার মানে হরির নাম থাকবে, এটা বলা হচ্ছে। আর কি বলছে, খেতে পাও বা না পাও, তোমার সন্তানকে স্কুলে পাঠাও। অর্থাৎ বলা হচ্ছে কি যে উন্নতি করতে গেলে
অন্যান্য শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষের সমকক্ষ হতে গেলে শিক্ষার প্রয়োজন। এই জন্য বলা হচ্ছে পেটে ভাত থাকুক বা না থাকুক, সন্তানকে স্কুলে পাঠাবে। তো পরবর্তীকালে তার সেই প্রভাব পূর্ববঙ্গে লক্ষ্য করা গেছে, যদিও অধিকাংশ মানুষ এখন পশ্চিমবঙ্গে চলে এসেছে। তো যাই হোক, বাংলা শূদ্র জাগরণ তো একটা বড় অংশ আছে, আমরা 2-4 কথা এখানে পড়ব। তাহলে এইভাবে গোটা ভারতবর্ষে কিন্তু এই দলিত আন্দোলনের বিক্ষিপ্ত যেটুকু আলোচনা করা হলো, এইটুকু আলোচনা করলে এই চরিত্রটা কিন্তু লেখা হবে। এরপরে আর কতগুলো বিষয় আছে। এই শূদ্র জাগরণকে কেন্দ্র করে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা বলে একটা নাটক আছে। সেই চণ্ডালিকা নাটকে তিনি শূদ্র জাগরণের দৃশ্য দেখিয়েছেন। এছাড়া আরও কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছে। এই একই রকম একটা আন্দোলন আমরা ভারতে যেটা দলিত আন্দোলন বলছি, এই একই রকম আন্দোলন আমেরিকাতেও একসময় শুরু হয়েছিল। আর সেই আন্দোলনটাকে বলা হতো ব্ল্যাক প্যান্থার আন্দোলন। আর সেই রকমভাবে আমাদের ভারতবর্ষেও দলিত প্যান্থার আন্দোলন শুরু, এবং এই আন্দোলনের মুখ্য কতগুলো লক্ষ্য ঠিক করা হয়েছিল, এবং সেটাকে বলা হতো DS4 বলে এটা উল্লেখ করা হতো। আর সেই বিষয়ের মধ্যে কী ছিল? দলিত, শোষিত সমাজ, সংঘর্ষ সমিতি, এই যে কতগুলো শব্দ, এই শব্দগুলি এই আন্দোলনের মধ্যে রাখা হয়েছে। পরবর্তীকালে একজন জাতীয় সাংবাদিক VT রাজেশ্বর, মানে নামটা কেন বলছি, ওনার একটা পত্রিকা আছে, বা সেটা ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত হতো। আর সেই পত্রিকাটার নাম হচ্ছে দলিত ভয়েস পত্রিকা। এইটা একটা খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। আর একটা শব্দ আছে দলিত ভিশন, ঘরের সঙ্গে তালবসা দন্তান, দলিত ভিশন একটা শব্দ আছে, একটা গ্রন্থ আছে। আর এর লেখক হচ্ছে গেইল ওমভেট, ভয়কার রসইল গেইল ও ম ভয়কার ট ওমভেট, তিনি যে গ্রন্থ লিখেছিলেন দলিত ভিশন। তো এই গ্রন্থেও কিন্তু দলিত শ্রেণীর মানুষের বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়েছিল। এছাড়া অধ্যাপক যশবন্ত মনোহর, তিনিও দলিতদের উপরে অনেক গবেষণা করেছিলেন, এবং দলিতদের বিষয়ে তিনি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিল। এছাড়া আমাদের ভারতবর্ষে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ঘনশ্যাম সাহু, তিনি আমাদের সমাজ ব্যবস্থা বিচার বিশ্লেষণ করে বিভিন্ন মন্তব্য করেছিলেন, এবং সেখানে তিনি যেটা বললেন যে এই যে হিন্দু সমাজ ব্যবস্থার একদম সর্বনিম্ন স্তরে যারা অবস্থান করছে, এই তাদেরকে অতি শূদ্র বা অবর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। তাদেরকে অতি শূদ্র বা অবর্ণ বলা হয়, এবং তারাই পরবর্তীকালে অস্পৃশ্য নামে সমাজে পরিগণিত হয়, এবং এরা পঞ্চম জাতি নামেও ভারতবর্ষে পরিচিতি লাভ করে। তো এই হলো মোটামুটিভাবে ভারতবর্ষে এই প্রান্তিক জনগোষ্ঠী বা দলিত জনগোষ্ঠীর মানুষের তাদের সম্মান, তাদের অধিকার পাওয়ার জন্য যে নবজাগরণ আন্দোলন বলতে পারি, বা সচেতনতামূলক আন্দোলন, যা পরবর্তীকালে রাজনীতিকে স্পর্শ করেছিল। এবং আরেকটা শব্দ একটু বলতে হয় যে যিনি প্রথম
এই দলিত শ্রেণীর মানুষকে ব্রিটিশ সরকারের কাছে যে বিভিন্ন প্রশাসনের ক্ষেত্রে যে দলিতদের প্রতিনিধি গ্রহণ করতে হবে, নিয়োগ করতে হবে, যিনি বলেছিলেন তিনি হলেন নারায়ণ গণেশ চন্দ্র ভার্গব। নারায়ণ গণেশ চন্দ্র ভার্গব, চ দন্তন্য দকলা, চ দন্তন্নয় দ রকলা, ভয়াকার র অর, চন্দ্র ভার্গব। নারায়ণ গণেশ চন্দ্র ভার্গব ইনি প্রথম ব্রিটিশ দরবারে এই দলিত শ্রেণীর মানুষকে যে সমপ্রতিনিধিত্ব বা নির্বাচনে তাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা, যেটা নিয়ে পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে আম্বেদকরের অনেক তর্ক বিতর্ক হয়, সেটা আমরা গত আলোচনা করে এসেছি, যে রামসে ম্যাকডোনাল্ড, পুনা চুক্তি ইত্যাদি বিষয়গুলো। ইনি প্রথম এটা উত্থাপন করেছিলেন এবং 1906 খ্রিস্টাব্দে V.R. শিন্দে তালবস্যরস্যই দন্তন্নয় ডয় একা শিন্দে, ইনি দলিত মিশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। দলিত মিশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আমি পরবর্তীকালে যে শব্দগুলো বলছি এগুলো একটু বিক্ষিপ্ত হয়, মানে এইগুলো জাস্ট কয়েকটা শব্দ, মানে অনেক সময় এরকম হয় যে দলিত মিশন সোসাইটি কে প্রতিষ্ঠা করে, কবে প্রতিষ্ঠা হয়, সেই 1 নম্বর প্রশ্ন এখান থেকে মাঝে মধ্যে উঠে আছে। তো দলিত মিশন সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই সোসাইটির সভাপতি ছিলেন এই নারায়ণ গণেশ চন্দ্র ভার্গব। তো এখান থেকে দুটো একটা প্রশ্ন আসে। আর একটা শব্দ আমি ভুলে গেছি, যেটা জ্যোতিরাও ফুলে গুলামগিরি বলে একটা ইস্তাহার তিনি প্রকাশ করতেন। গুলামগিরি শব্দটা থাকে মাঝে মধ্যে টেস্ট পেপারেও থাকে, এটা যে গুলামগিরি কার রচনা, জ্যোতিরাও ফুলে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ ভারতবর্ষের প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র। এরপরে আমাদের আর একটা প্রশ্ন এখান থেকে পড়তে হবে, সেটা হলো যে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে দ্বন্দ্ব। এই দলিত বিষয়কে কেন্দ্র করে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে দ্বন্দ্ব বা বিতর্ক, এইটা একটা প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, আলাদা করে আমাদের পড়তে হয়, পরীক্ষায় এটা থাকে। তো এই প্রশ্নটা আমি অন্য একদিন আলোচনা করব। আজকে যেটুকু আলোচনা করলাম এইটা থেকে প্রশ্ন আমি যেটা দিয়েছি, এখান থেকে থাকতে পারে 2 নম্বর 1 নম্বর থাকতে পারে।